1 কাপ গুঁড়া দুধ দিয়ে 12 কাপ মিষ্টি দই তৈরি করে নেওয়া যাবে, তাও আবার মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। রোজার সময় কিন্তু আমরা সবাই কম বেশি দই খেতে পছন্দ করি, আর তাই তো সকল ধরনের টিপস আর ট্রিক্স সহকারে একটা পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছি, যেন যে কেউ প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারে। আমার মনে হয় আপনারা যদি একবার এইভাবে মিষ্টি দই তৈরি করা শিখে যান, তাহলে আর কখনো কোনোভাবেই দই বানানোর ট্রাই করতে হবে না, আর দোকান থেকেও কখনো মিষ্টি দই কিনে খেতে হবে না। দইয়ের বীজ হিসাবে আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। টক দইয়ের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে মিষ্টি দই নিতে পারেন, তবে মিষ্টি দই নিলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। টক দইয়ের পানিটা ঝরে যাওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু টক দই থেকে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা ঝরে যাবে, এতে করে আমাদের দইটা কিন্তু অনেক বেশি ক্রিমি ক্রিমি হবে, একদমই পানি ছড়াবে না। এবার একটা জারে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। দই তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা গুঁড়া দুধ হোক বা লিকুইড দুধ হোক। 2 কাপ পানির সঙ্গে গুঁড়া দুধটা মিশে যাওয়ার পর আমি এখানে আরও 1 কাপ পানি দিব। 1 কাপ গুঁড়া দুধের সঙ্গে আমি টোটাল 3 কাপ পানি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার আনার জন্য এখানে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আমি একবারেই দিয়ে দিয়েছি, পরে যেন আর কোনো চিনি না দিতে হয়, এই চিনিতেই যেন দইটা মিষ্টি হয়ে যায়। আমি এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি, তাই এখানে কোনো রকমের পানি আর দিলাম না। যদি আপনাদের প্যানটা নন স্টিকের না হয় তাহলে এখানে সামান্য পানি দিয়ে দিবেন। এক সাইড থেকে যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন থেকে কিন্তু নাড়তে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত। দইয়ের জন্য কিন্তু এই ক্যারামেলের কালারটা এখনই ঠিক আছে, এর চেয়ে আর কিন্তু বেশি কালার করব না। খুব বেশি কালার করে ফেললে কিন্তু পরে খেতে তিতা লাগবে। ঠিক এই পর্যায়ে ক্যারামেলের মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি, মানে 1 কাপ গুঁড়ো দুধ প্লাস 3 কাপ পানি দিয়ে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ক্যারামেলের মধ্যে এভাবে দুধটা দেওয়ার কারণে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, প্রথমে ভয় পাওয়ার কিছুই নেই, এটা কিন্তু একটু পরে গলে যাবে। কিছুক্ষণ জাল করলে কিন্তু ক্যারামেলটা গলে দুধের সঙ্গে মিশে যাবে আর খুবই সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা যদি আরো একটু কালার করতে চান, ক্যারামেলের কালারটা আরো একটু বেশি ডার্ক করতে পারেন। গুঁড়ো দুধের পরিবর্তে যদি আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে এই দইটা তৈরি করতে চান, তাহলে এখানে 6 কাপ লিকুইড দুধ নিবেন। দুধটাকে জাল করে 3 কাপ করে নিবেন। গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করলে সবচেয়ে ভালো দিক হচ্ছে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হয় না, এমনিতেই কিন্তু অনেক ঘন হয়। তাই অনেক বেশি সময় ধরে আমি এগুলোকে জাল করব না। 2-1 বার বলক চলে আসলে আর ক্যারামেলটা গলে গেলেই কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। দুধটা জলদি ঠান্ডা করার জন্য আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে উপরে কোনো মোটা লেয়ার বা সর না পড়ে যায়। দুধটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি দইয়ের বীজটা রেডি করে নিচ্ছি। মানে একটু আগেই যে টক দইটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পর এই টক দইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এই টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, এতে করে আমাদের দইটা কিন্তু অনেক বেশি ক্রিমি ক্রিমি হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন টক দইটা এরকম ক্রিমি হয়ে গেছে, তখন বুঝতে হবে যে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর ফেটানোর কোনো প্রয়োজন নেই। এবার ফেটিয়ে নেওয়া এই টক দইটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যখন টক দইটা মিশাবেন তখন দুধের টেম্পারেচারটা যেন কুসুম গরম থাকে, এর চেয়ে যেন বেশি গরম না থাকে, আবার যেন একদম ঠান্ডাও না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধের সঙ্গে দইয়ের বীজটা খুব ভালো করে মিশে যায়। আর এভাবে একটু ফেটিয়ে নিলে অনেকগুলো বাবলস তৈরি হবে, এতে করে দইটা জমে যাওয়ার পর কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এই দইটাকে আপনারা যে কোনো পাত্রের মধ্যে জমাতে পারবেন। আমি এরকম ছোট ছোট কিছু মাটির ফিরনির বাটি বা কাপ বলতে পারেন নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের, প্লাস্টিকের বা কাচের যে কোনো পাত্রের মধ্যে এই দইটাকে জমাতে পারেন বা বসাতে পারেন। এবার আমি সবগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, চাইলে এভাবেও ঢাকতে পারেন, আবার চাইলে মোটা টাওয়াল দিয়ে সবগুলোকে একসঙ্গেও ঢেকে দিতে পারেন।
এইভাবেই ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এই দইগুলো জমে যাবে, কারণ এই দইয়ের কাপগুলো অনেক ছোট। আর যদি আপনারা চান দইটা একদম ইনস্ট্যান্ট চমুক, মানে 20 থেকে 25 মিনিটের মধ্যে, তাহলে চুলায় প্রথমে একটা তাওয়া বসাবেন। এরপর এই স্টিলের প্লেটটা বসিয়ে দিবেন তাওয়ার উপরে। চুলার হিটটা রাখবেন একদমই লোতে, মানে নিভু নিভু অবস্থায়। এরপর এগুলোকে এভাবেই ঢেকে রেখে দিবেন 20 থেকে 25 মিনিটের জন্য। আর যদি সবগুলো দইয়ের মিশ্রণ দিয়ে একটা দই বসাতে চান, তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আবার চাইলে ওভেনেও করতে পারবেন। ওভেনটাকে প্রথমে হাই হিটে প্রিহিটেড করে নিতে হবে। এরপর টেম্পারেচারটা একদম কমিয়ে দিতে হবে। আর সময়টা সেমই লাগবে, 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। আমার এই ছোট ছোট দইগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে। একদম যেমনটা চেয়েছিলাম দইগুলো ঠিক তেমনই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দইগুলো জমে যাওয়ার পর খাওয়ার আগ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ঠান্ডা ঠান্ডা দইগুলো খেতে আরো বেশি মজা লাগবে। এখানে যতগুলো ছোটখাটো টিপস শেয়ার করেছি সবগুলো ফলো করে যদি আপনারা দইটা তৈরি করেন, যে কখনো দই তৈরি করেনি সেও কিন্তু একদম পারফেক্ট ভাবে দইটা তৈরি করতে পারবে। আর একটু খেয়াল করলেই দেখবেন দইটা কতটা ক্রিমি ক্রিমি হয়েছে। আমরা সবাই কিন্তু চাই ঘরে পাতা দই যেন ঠিক এইরকমই পারফেক্ট হয়, এইরকমই ক্রিমি হয়, কোনো রকমের পানি যেন না উঠে দইয়ের মধ্যে। এই রোজায় একবার হলেও নিজের হাতে দই তৈরি করে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।